নমস্কার, স্বাগত সবাইকে। চারটে মেনে চললে আপনি হবেন অর্থবান। কোন চারটি ভুল আজকে জানবো। প্রায় 40 বছর ঊর্ধ্ব জ্যোতিষ প্রিয় তন্ত্র সাধিকা, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ অনন্যাদির কাছ থেকে। স্বাগত দিদিকে অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। কোন চারটি গুণ? সেটা হলো, দেখো, আমরা অনেক অর্থ কষ্ট করে উপার্জন করি, হ্যাঁ, আবার সেই অর্থ উপার্জন করেও আমরা কিন্তু রাখতে পারি না। পয়সা আমাদের বেরিয়ে যায়, ঋণের মধ্যে জড়িয়ে যায়। এই কারণেই জড়িয়ে যায়, আমাদের কিছু কিছু ভুল আছে জীবনে। যেমন আমি যদি আমার অর্থ টাকাগুলোকে মানিব্যাগে বা পার্সে কোনো রকমভাবে মানে দলাই মোচড়াই করে রাখলাম, তাহলে কি হবে? আমাদের রাহুর দৃষ্টি পড়ে এতে। এই রাহুর দৃষ্টি হওয়ার ফলে অর্থ আমাদের বেরিয়ে যাবে হাত থেকে। কাজেই সবসময় টাকাটা যখন রাখবেন, আপনি ভাঁজ করে সুন্দর করে পরিষ্কার করে মানিব্যাগে বা পার্সে রাখবেন। আবার আপনি যদি বাসি হাতে উঠেই আগে টাকায় হাত দেন, সেটাও কিন্তু আপনার জন্য খুব খারাপ। হ্যাঁ, এতে কি হয়? মা লক্ষ্মী রুষ্ট হন, আপনার অর্থ বেরিয়ে যাবে। আবার আপনি যদি খাবার খেতে খেতে যদি অর্থ ধরেন, তাহলে কিন্তু টাকা দেন কাউকে, তাহলে এটাও কিন্তু আপনার জন্য খুব খারাপ। হ্যাঁ, এইগুলো আমরা, এবং আপনি যদি থুতু দিয়ে, দেখবেন কিছু কিছু লোক আছে থুতু দিয়ে টাকা গোনে। টাকাটা হলো লক্ষ্মী, হ্যাঁ, সেই লক্ষ্মীটাকে আমি থুতু দিয়ে যদি দেই, তাহলে কি হয়? মা লক্ষ্মী রুষ্ট হয়। এই কারণে এইগুলো করবেন না। আবার কি করবেন? যখন আপনি টাকাটা ধরুন গুনছেন, তখন এই দিকে সামনের দিকে টেনে গুনবেন, পেছনের দিকে টেনবেন না, তাহলে কিন্তু আপনার টাকা থাকবে। এইভাবে যদি আপনারা করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের অর্থ অপচয় হবে না, আপনারা ঋণের মধ্যে পড়বেন না। আমরা কিছু জিনিস বুঝি না, অজান্তে করে ফেলি, সেই অজান্তে ভুলের জন্য আমাদেরই কষ্ট পেতে হয়। এবার বলো কি? টাকা কারা রাখতে পারে মূলত, মানে কাদের? ধরো তুমি ব্যবসায়ীদের কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা চাকরিজীবী। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি প্রচুর টাকা রোজগার রাখতে পারে না, খরচা অনেক। হ্যাঁ, কী করে খরচা হয়? দেখো, কারুর যদি আমরা কি করি, দ্বিতীয় স্থান থেকে দেখি আমাদের অর্থ, হ্যাঁ, আর ষষ্ঠ স্থান থেকে কি ঋণের জ্বালায়। ষষ্ঠপতি যদি খারাপ অবস্থায় থাকে, দ্বাদশে থাকে, তাহলে কিন্তু আপনি ঋণের জ্বালায় জর্জরিত হয়ে যাবেন। আবার যদি আপনার দ্বিতীয় স্থান থেকে অর্থের জায়গা, সেই দ্বিতীয় স্থানে যদি আপনার রাহু বসে থাকে, তাহলে কিন্তু আপনার অর্থ বেরিয়ে যাবে। কাজেই সেই জন্য সবসময় দেখতে হবে আমার হরোস্কোপে কি আছে, সেইটা দেখে আমাকে সবসময় চলতে হবে। নাহলে দেখুন, আমি রোজগার করলাম কষ্ট করে, অথচ আমার সেই রোজগারটা বেরিয়েই গেল, তাহলে কি হলো? আর অর্থ ছাড়া জীবন একেবারে নিরর্থ। সেই জন্য অর্থটা আমার কম হোক বেশি হোক, কেউ হয়তো লাক্সারিয়াসভাবে করে, কেউ হয়তো বুঝে চলে সেই লাক্সারিয়াস জীবন যাপন করে না। কিন্তু সেটাও কিন্তু নির্ভর করে তার ছকের উপরে। যদি কিনা আপনার শুক্র ভালো থাকে, তাহলে আপনি জীবনে কিন্তু লাক্সারিয়াসভাবে জীবন যাপন করতে পারবেন। আর সেই শুক্র যদি আমরা যদি ছেঁড়া ফাটা জামা কাপড় পরি, আজকাল দেখি অনেকেই ছেঁড়া ফাটা প্যান্ট পরে ঘুরে বেড়ায়, এটা কিন্তু শুক্র এতে অসন্তুষ্ট হয়। কখনো পরবেন না এই ধরনের নোংরা জামা কাপড়, পরবেন না। আপনার যেমনই হোক, সেই জামা কাপড়টা যেন পরিষ্কার হয়। আমরা কিছু কিছু নিয়ম মেনে চলি না বলেই কিন্তু আমাদের আজকে এইগুলো ভোগ করতে হয়। কাজেই এইগুলো করবেন না, এগুলো করলে পরে আমাদের অর্থ বেরিয়ে যাবে। সেই কারণে অর্থটাকে ধরে রাখতে শিখুন। কিভাবে কি করলে পরে অর্থটাকে আমরা ধরে রাখতে পারবো। দেখুন, আমার আছে 5 টাকা, আমি যদি দেখি বাজারে আছে একটা 50 টাকা দামের জিনিস আমার খুব পছন্দ হয়ে গেল, আমি ফট করে সেটা বাকি করে কিনে ফেললাম, কখনোই কিনবেন না। কারণ এটা আপনাকে ঋণের দিকে নিয়ে যাচ্ছে। আমি এমনও দেখেছি যে বাকি করে ফ্রিজ কিনলো, টিভি কিনলো, পরে কদিন বাদে এসে দেখি তার বাড়ির থেকে তুলে নিয়ে চলে গেল। তার লাভটা হলো কি? কাজেই আমি যতটুকু পারবো আমি ততটুকুই খরচা করব, মিতব্যয়ী। যাদের মধ্যে শনি ভালো থাকে না, তারা মিতব্যয়ী হয়, তারা বুঝে শুনে চলে।
তারা জানে যে কিভাবে চললে পরে অর্থটা আমাদের থাকবে, আমি কখনো ঋণে জড়াবো না। কাজেই এইগুলো সব সময় আপনাকে মানতে হবে, না মানলেই আপনি গাড্ডায় পড়ে যাবেন। কাজেই এইগুলো করবেন না। যে বলে না যে সহ্য করে চলে, যে সয় সে রয়, তাহলে আপনাকেও কিন্তু সেই বুঝে শুনে চলতে হবে। কার কি আছে দেখে আমি যদি ঝাঁপ দিয়ে পড়ি তাহলে তো হবে না। আমাকে আমার মতো করুক, তুমি তোমার মতো করে বাঁচো। কারুরটা দেখে তোমার করে কোনো লাভ নেই। তার আছে সে করছে, তোমার যদি হয় কোনো দিন তুমিও করবে, সেই হওয়ার জন্য তুমি চেষ্টা করো। কিন্তু তুমি গাড্ডায় গিয়ে পাটা দিয়ে ফেলো না যে তোমার চলে যাবে, অর্থটা হাত থেকে বেরিয়ে যাবে। এরকম একজনকে বলেছিলাম, দেখুন দাদা আপনার তো কিন্তু আপনি ঋণের মধ্যে পড়ে যাবেন। তখন বলছে, হ্যাঁ আমার 2টো পেট্রোল পাম্প আছে, আমার এই আছে অমুক আছে। আমি বলছি, দেখুন দাদা আমি তো আর, আপনার যাই থাকুক, আমি যেটা দেখতে পেয়েছি বলেছি। তার 1 বছর বাদে উনি আমার কাছে এসছে আবার ঘুরে। সে বলছে, দিদি তখন আপনার কথা শুনিনি, দেখুন আমি সত্যি আমি খুব ঋণের মধ্যে পড়ে গেলাম। মানে এটা বাস্তব। ছক কথা বলে ওঠে আপনার গ্রহরা, আপনি যেমনই হন, নেতা হন বা হোতা হন আর যাই হন না কেন, গ্রহ যদি আপনার খারাপ থাকে, দেখবেন একটা সবজিওয়ালার মেয়েও সবজি বিক্রি করে বলে সে ছোট নয়, সেও আমাদের বিক্রি করছে বলে আমরা খেতে পাচ্ছি, তাতে তাকেও ছোট করবেন না। কারণ তার মেয়েও কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, আর যার মা বাবা চেষ্টা করছে হওয়ার জন্য সে হতে পারছে না। এটাই হলো ভাগ্য, বুঝতে পেরেছেন? সেই জন্য সব সময় বুঝে শুনে চলো, তাহলেই ভালো থাকা যায়, ভালো থাকতে পারা যায়। আর আদারওয়াইজ কখনো পারবেন না আপনি। অহংকার পতনের মূল, অহংকার করতে নেই। অহংবোধ যার মধ্যে জন্মাবে সেই কিন্তু পতনের জায়গায় চলে যাবে। প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে জানতে হয়, সে যেমনই হোক না কেন, যে যেরকম সম্মানের উপযুক্ত আপনি তাকে সেই রকমই সম্মান দেন। যদি আপনি সেটা না করেন, ঈশ্বর কিন্তু আপনার উপর অসন্তুষ্ট হন। সেই ঈশ্বর যদি অসন্তুষ্ট হন, তাহলে তো আপনার ক্ষতি ছাড়া লাভ তো আপনার কিছুই হবে না। কাজেই সব সময় সব কিছু মেনে বুঝে চলতে হয়, তবেই কিন্তু ভালো থাকা যায়। আমি পড়াশোনা করব না, আমি ফার্স্ট হয়ে যাব। আমি পড়াশোনা করব না, আমি ভালো রেজাল্ট আমি করে নেব, এটা হয় না। আপনাকে পড়তেই হবে। যার যেমন মাথা সে তত তাড়াতাড়ি পড়ে সেটা অ্যাবজর্ব করতে পারবে। যার কারুর হয়তো 5 বার পড়তে হচ্ছে, কারুর হয়তো 2 বার পড়েই ব্রেনে ঢুকে যাচ্ছে। তাহলে সেই বুঝে করতে হবে। তাই বলে আমার ঢুকছে না বলে আমি করব না, না, যখন ঢুকছে না তখন আমাকে আরও বেশি করে করতে হবে, আমাকে এটা ঢোকাতেই হবে। কেন হবে না? এই কেনর জায়গায় আপনাকে পৌঁছতে হবে। আর যখন আপনি কেনর জায়গায় পৌঁছে যাবেন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবেন না, তখনই কিন্তু আপনার জীবনে বাস্তব রূপটা আপনি দেখতে পাবেন এবং সেইভাবেই আপনি এগোতে পারবেন। সেই জন্য যা করো বুঝে করো। কেউ আছে সঙ্গে? কে আছেন ফোনে? হ্যালো, বলুন। বলুন। হ্যাঁ, আমার একটু ছেলের সম্বন্ধে জানবো। কোথা থেকে আপনি বলছেন? আমি বলছি বরানগর থেকে। বরানগর থেকে। ছেলের নাম? ছেলের নাম সুব্রত অধিকারী। সুব্রতর জন্ম তারিখ? সুব্রত জন্ম তারিখ 22শে জুলাই। 22শে জুলাই। হ্যাঁ। সাল? 1996। 1996। টাইম বলুন। টাইম সকাল 9টা 18 মিনিটে। 9টা 18 মিনিট সকাল। জন্মস্থান? জন্মস্থান বরানগরে। ঠিক আছে। কন্যা লগ্ন, কন্যা রাশি, আপনি জানেন এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা জানি। তাহলে থাক, আর কিছুই বলছি না, যেটা দেওয়ার দরকার সেটাই চলে যাই। আপনার ছেলে খুব টেনশান, অস্থিরতা এইগুলোর মধ্যে থাকে সব সময়ের জন্য। ভুল না ঠিক? আগে এটা বলুন। হ্যাঁ, টেনশান, খুব টেনশান করে, অস্থিরতা ওর মধ্যে কাজ করে। হ্যাঁ হ্যাঁ। আবার একটু লেজিও আছে, শুয়ে শুয়ে থাকবে, করে কম কাজ করে বেশি ফল চায়, হ্যাঁ। তাই না? তা তো কখনো হয় না। হ্যাঁ। আর ও কিন্তু সায়েন্সের স্টুডেন্ট নয়, তাই তো? হ্যাঁ, না সায়েন্সে পড়েছিল। সায়েন্স নিয়ে পড়েছে? হ্যাঁ। কি বলছেন আপনি?
না সায়েন্স না, কমার্স। এই দেখেছো, আজকে উনি এই ভুল কথাটা বললে আমার সম্পর্কে কিরম বার্তা যেত, যে দিদি দিদি বলতে পারে না। সব সময় কনফার্ম হয়ে কথা বলবেন, হ্যাঁ, কারণ হরোস্কোপে ইন্ডিকেট করছে এটা সায়েন্সের চার্ট নয়। দ্বিতীয় নম্বর কথা, এই ছক ইন্ডিকেট করে নিজের ক্ষমতায় বাড়ি গাড়ি চড়া, কিন্তু কিন্তু সেটা হবে না, কারণ ওই ঘরে রাহুর দৃষ্টি। অতএব এর অর্থ কিন্তু হাতে রাখতে পারবে না। এবং এ যদি ব্যবসাও করে, এ যদি চাকরিও করে, ভালো হবে না। কি বললাম বুঝেছেন? এর ভালো হবে না, ভালো হচ্ছে না। ভুল না ঠিক? হ্যাঁ, সেই জন্য ও যদি এই জায়গাগুলো ঠিক না করে, অর্থের জায়গা, ব্যবসার জায়গা যদি ঠিক না করে, তাহলে কিন্তু হবে না। এই জায়গাগুলোকে ঠিক করতে বলুন, আচ্ছা। হ্যাঁ, তবেই গিয়ে ঠিক হবে। আমি যা বললাম ভুল না ঠিক আগে বলবেন। না সব ঠিক আছে দিদি, কিন্তু ও কিন্তু এইসব আবার বিশ্বাস করে না। তাহলে শুয়ে থাকুক, বিশ্বাস না করে ঘুমিয়ে থাকুক, কাজ হবে। কেউ গেছিল আপনার এলাকায়? আমাকেই করতে হবে, যা করতে হবে আমাকেই করতে তাহলে হবে। না, আপনি কেউ কি গেছিল দিদির কাছে? ওই যা মানে খাওয়া সেগুলো সব করিয়ে, যা যেগুলো দোষ আছে আমায় গিয়ে কাটাতে হবে। আপনার এলাকায় কেউ কি দিদির কাছে আগে এসেছিল? দিদি অনেক আগে একজন গেছিল, বলে আমার কাজ হয়েছে, হ্যাঁ, চাকরিও বিয়ের জন্যই ছিল, তো হয়েছে দুটোই। ও, দুটোই হয়েছে, চাকরি আর ব্যবসার জন্য। আপনি এই কথাটা আপনার ছেলেকে গিয়ে বলুন, আচ্ছা যে তুই তো মানিস না, এ গেছিল, এ গিয়ে এই হয়েছিল, তারপর দেখুন ছেলে বিশ্বাস করে কিনা। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। অনলাইনে প্রেডিকশন করতে পারেন, আর যে ক্যান্ডিডেট তাকে না আনলেও হয়, হ্যাঁ, মরানগর তো কাছেই, তাকে তো দরকার পড়ে না। তাকে দরকার হয় না। ঠিক আছে, ভালো থাকুন। এই কি হয়, আমার জিনিস কিন্তু আমি বারবার বলি, ধারণ না করিও কাজ হয়, মানে না, তাকে পড়াতে হবে না, তাতেও কাজ হবে। তো এইগুলো বোঝে না যারা, আর বেশি বুদ্ধা যারা, তারা বোঝে না। তো তারপরে লাস্টে গিয়ে যখন দেখে তার বিয়েও হলো না, চাকরিও হলো না, হায় রে কেন করলাম না। বেশি বুঝলেই মুশকিল। চেম্বারগুলো বলে দিই একটু। 24 তারিখে কাঁথি আছে, মানে কাল বাদে পরশু দিন। 27 তারিখে হাওড়া আছে চেম্বার। 31 তারিখে তমলুক আছে দিদির চেম্বার। 5 তারিখে শ্যামবাজারে কলকাতায় দিদি বসবেন, আপনি আসতে পারেন, নাম লেখাতে পারেন। 7 তারিখে শেওড়াফুলি চেম্বার আছে। 11 তারিখে গড়িয়াহাটে চেম্বার রয়েছে, বুক করিয়ে রাখবেন। 18 তারিখে হচ্ছে বারাসাতে চেম্বার রয়েছে। 20 তারিখে, এগুলো সবটাই কিন্তু সেপ্টেম্বরের বলছি, এই মাস তো প্রায় শেষের দিকে। 20 তারিখে হচ্ছে 18 তারিখে বারাসত, 20 তারিখে হচ্ছে খড়গপুর, 24শে সেপ্টেম্বর হচ্ছে শিলিগুড়ি, 25 তারিখে হচ্ছে মালদা, 28 তারিখে বহরমপুর, 2 তারিখে হচ্ছে গড়িয়াহাট, 4 তারিখে দুর্গাপুর, আর 8 তারিখে হচ্ছে বোলপুর। এটা হচ্ছে এই যে 2, 4, 8 এগুলো মাথায় রাখার এখন দরকার নেই, কারণ এটা পরে আছে একটু অক্টোবরের শিডিউল। অক্টোবরটা এখনই মাথায় রাখার দরকার নেই, আপনি সেপ্টেম্বর অবধি চেষ্টা করুন, আগস্ট আর সেপ্টেম্বরের। তবে আবারও বলি, কাঁথির চেম্বার 24 তারিখ, এটা মাথায় রাখুন। হাওড়ার চেম্বার 27 তারিখ, মাথায় রাখুন, বুক করতে পারেন। তমলুকের চেম্বার 31 তারিখ। এই 3টে চেম্বার ইমিডিয়েট বুক করুন। আর 2টো চেম্বার আপনার, 3টে চেম্বার আর বলে দিই, 5 তারিখে হচ্ছে শ্যামবাজার, 7 তারিখে শেওড়াফুলি, 11 তারিখ হচ্ছে গড়িয়াহাট। এই কটা চেম্বার মাস্ট মাথায় রেখে বুকিং করুন। এবার যারা ধরুন কৌশি অমাবস্যায় কাজ করাতে চাইছেন, তারাও যারা মানে ওই দিন পাবেন না, তারা অনলাইনে দেখিয়ে নিতে পারেন। অনলাইনে দেখিয়ে রেমেডিটা আপনারা, অনলাইনের টাইমটা একটু বলে দাও। অনলাইন 4টে থেকে 7টা অবধি প্রতিদিন? আর না, আর রোববার হলো 5টা থেকে 7টা। আচ্ছা, হ্যাঁ, কিন্তু প্রতিদিন প্রতিদিন অনলাইন, প্রতিদিন আছে। কাজেই অতএব যারা অনলাইনে করাতে চাইছেন, তারা অনলাইনেও করতে পারবেন, কোনো এখনকার দিনে কোনো সমস্যাই না। কাজেই অতএব যারা করবেন তারা এইভাবেও করে নিতে পারেন, কিন্তু সেই করার ইচ্ছেটা থাকা চাই। ইচ্ছে না থাকলে হবে না। কারণ দেখো, তুমি একটা কথা, আমাদের যদি ওষুধ না খাই, শরীর খারাপ থাকে, তাহলে রোগ তো ভালো হবে না, তাহলে ওষুধটা আমায় খেতেই হবে। ঠিক এইগুলো ঠিক সেই রকম। অতএব আবার কেউ আছে নিজে নিজে পড়ে ফেলে। আরে নিজে নিজে পড়ে ফেললে হবে? একজন এরকমভাবে পড়ে ফেলে আমার কাছে এসছে, দিদি আপনি দিয়েছিলেন, সেগুলো পড়ছিলাম, তখন ভালোই কাজ হচ্ছিল, আমার পাশের বাড়িতে একজনকে দেখেছি এইটা পড়েছে,
আমি ভাবলাম আমার ছেলের বোধহয় ভালো হবে, আমি ওইটা পড়িয়েছি। এখন দেখছি আমার ছেলে তো পড়াশোনা হচ্ছে না আর। হ্যাঁ, আমি বললাম তা যাও আবার একবার পড়াও গিয়ে। সবার জন্য কি সব ওষুধ? আমার চোখের ব্যথা, আমি কানের ওষুধ খেয়ে বসে থাকলাম। তা কান ব্যথা ভালো হবে, চোখেরটা কি ভালো হবে? কখনো আনতাবড়ি এই জিনিসগুলো করতে নেই। ডাক্তারকে জায়গায় ডাক্তার, জ্যোতিষের জায়গায় যারা জ্যোতিষী করে তারা। আবার সব জিনিস কিন্তু জ্যোতিষীর দ্বারা হবে না, তন্ত্র মতে কিছু কাজ আছে। আপনার যদি শত্রু যেমন থাকে করে থাকে কেউ, আপনাকে যদি কেউ খারাপ কিছু করে থাকে, এইগুলো পরকীয়া থাকে, তা এইগুলো কিন্তু আবার তন্ত্র মতে কাজ করাতে হয়। কাজেই এইগুলো বাড়িতে কেউ দোষ করে দিল আপনার বাড়ির ভেতরে, এগুলো সমস্ত তন্ত্রের আন্ডারে, এগুলো কখনো জ্যোতিষীর দ্বারা হবে না। অতএব সেটা বুঝতে হবে যে কোনটা জ্যোতিষীর কাজ আর কোনটা তন্ত্রের কাজ। যিনি করেন তিনি জানেন। আমি যেমন আগেই হরোস্কোপ না দেখে কোনো কাজ করব না, আগে দেখব তার হরোস্কোপ কী বলছে। হরোস্কোপ যদি ঠিক বলে যে হ্যাঁ এটা ঠিক, তাহলে সেইভাবেই কাজ করা হয়। আনতাবড়ি গুলি মেরে দিলাম, আমাকে একটা এই করে দেন ওই করে দেন, এইসব নিয়ে আসবেন না। এটা অনন্যাদি করে না, অনন্যাদি না দেখে কিছু করে না, এটা ভুল। অনেকে বলে দিদি আমার এইটা করে দেন, ওরকমভাবে হবে না, দেখতে হবে কেন হচ্ছে না। সেই জন্যই তো ডাক্তাররা এক্স রে করে, সেই জন্যই তো ডাক্তাররা অপারেশন না করলে যখন হবে না অপারেশন করে। সব কিছু দিয়ে হয় না, আগে জানতে হবে, জেনে তারপরে কাজ করো, অবশ্যই সেই কাজটা হবেই হবে, আমি এটা জানি, কারণ আমি সেইভাবে করি বলে হয় বলেই জানি। কেউ আছেন ফোনে? হ্যালো, হ্যালো, নমস্কার দাদাকে, দিদিকে খুব নমস্কার। হ্যাঁ, আপনাকেও কোথা নমস্কার। থেকে বলছেন? আমি বাটানগর থেকে বলছি দিদি। হ্যাঁ, বলুন। নমস্কার। আমার বোন আপনার কাছে গেছিল, হ্যাঁ, হ্যাঁ, গড়িয়াতে। ও হ্যাঁ, তা মানে ওর সন্তান হয় না, ওর সন্তান হয়েছে, সংসার একটু ছিন্ন বিচ্ছিন্ন ছিল, আপনি সব ঠিক করে দিয়েছেন। দেখুন, দিদি। জ্যোতিষের জন্য সন্তান হয় না, এটা ঈশ্বরের আশীর্বাদ। জ্যোতিষ কোনো প্রেডিকশন করে সন্তান করিয়ে দিতে পারে না। অনেক দিদির কাছে ডাক্তার এসে দেখিয়েছিল দিদি, না না অনেক দিদি ডাক্তার। আমার কথা আগে শুনতে দিন, আপনি কথা না বলে। দিদির কাছে এসেছিলেন, ঈশ্বরের আশীর্বাদে হয়েছে, কিন্তু জ্যোতিষরা সন্তান করিয়ে দিতে পারেন, এটা ভুল বলবেন না। না, তবে ঈশ্বরের আশীর্বাদ, হ্যাঁ, ছকে দেখতে হবে তার সন্তানের জায়গাটা কেমন আছে। জায়গা কেমন সেটা দেখা যেতে পারে, কিন্তু তাই বলে কেউ রেমেডি দিয়ে সন্তান করিয়ে দিয়েছে এটা কখনো না না, হয় না। ওটা না, ওইটা হ্যাঁ। দেখতে হবে। যাই হোক, কার সম্পর্কে আজকে কার সম্পর্কে জানবেন? হ্যাঁ দাদা, আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের বলুন। সম্পর্কে বলুন, ওর জন্ম তারিখ বলুন। 7/9/2000। 7/9/2000। টাইম? হ্যাঁ, দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। বেশ, 7/9/2000 দুপুর 1:03 কলকাতা। ধনু লগ্ন, ধনু রাশি, আপনি কি জানেন এটা? রাশি জানি, লগ্ন জানি না। ধনু লগ্ন, ধনু লগ্ন, ধনু লগ্ন। হ্যাঁ ধনু লগ্ন, ধনু রাশি। আর রাক্ষসগণ, রাক্ষসগণ। হ্যাঁ। দিদি ওর চাকরিটা। দাঁড়ান, আপনাকে বলতাম না, আমি বলে দেবো। লাইনে থাকুন একটু। দেখেছো, এই ছেলেটা না হাই অ্যাম্বিশাস। হ্যাঁ, সব সময় একটু মানে ভালো ভালো ভাব, এর মধ্যে ভালো জিনিস খাবো, ভালো জিনিস পরবো, এই ধরনের হাব ভাব। ভুল না ঠিক বলুন তো? হ্যালো, না না, ঠিক দিদি, ঠিক ঠিক একদম ঠিক। আবার কিন্তু মিথ্যে কথাও বলবে, বলে দিলাম, আপনারা ধরতে পারবেন না। ও এত সুন্দর গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একদম দেখেছো? হ্যাঁ, এবং মুখের ওপরে কথা বলে দেয়, যাকে যা বলবে মুখের ওপরে। তবে একটা হ্যাঁ। কথা বলি, এ কিন্তু এর কর্মের জায়গা ভালো নেই। চাকরি পাওয়া, চাকরির কারক গ্রহ যে ওকে ভালো চাকরি দেবে, সেই গ্রহটা একেবারেই দুর্বল।
একটা দুর্বল মানুষের কাছ থেকে আপনি যার কাছে টাকা নেই, আপনি যদি তার কাছে টাকা চাইতে যান, সে কি দিতে পারবে? তেমনি না। এই কর্মকারক গ্রহ সে একেবারেই জিরো পাওয়ারে, এবং অর্থকারক গ্রহ সেও জিরো পাওয়ারে। কি ডেঞ্জারাস ব্যাপার দেখো তো। হ্যাঁ, অতএব এই দুটো জায়গা ঠিক করুন। এবং ওর হরোস্কোপের মধ্যে ঋণের যোগ রয়েছে, ঋণের মধ্যে পড়ে যাওয়া, একাকিত্ব, একা একা থাকা, চুপচাপ থাকা, এইগুলোর মধ্যে হবে। সবসময় টেনশন করা। যা বলছি ভুল না ঠিক আগে বলুন আমাকে। না না, এগুলো টেনশন করে, চুপচাপ থাকে। হ্যাঁ, হ্যাঁ। আপনি ইমিডিয়েট এই দুটো জায়গা যদি ঠিক না করেন, তাহলে আপনি চাকরির আশা করবেন না, ছেড়ে দিয়ে বসে থাকুন। একদম মিলিয়ে নিন। আপনি বলবেন কি বললাম, বুঝেছেন? হ্যাঁ, আমি যে বললাম এটা হতে বাধ্য, কারণ দুটো গ্রহই একেবারেই দুর্বল। 30-এ পাস, 1 পেয়ে বসে আছে। কার বাবার ক্ষমতা আছে পাস করাবে? যদি 29 পায়, 28 পায়, তাও অনেক সময় ভাবে যে না না, একে ফেল করাবো, পাস করিয়ে দিই। আর এখানে সে একেবারেই ব্যাস, তাকে টানার আর রাস্তা নেই, সে ঘুড়ি কেটে বসে আছে। আপনি ইমিডিয়েট এখন থেকে চেষ্টা করুন, না হলে কিন্তু আর হবে না, বলে দিলাম। আমার খারাপ লাগছে বলতে। হ্যাঁ, বলছি কি, আমি যদি একটা দুটো গ্রহকে ঠিক করি, ও পুলিশের নিয়ে একটু পড়াশোনা করছে, পুলিশের পরীক্ষা টরীক্ষাগুলো দেবে, ওর কি সরকারি চাকরির কোনো যোগ আছে দিদি? শুনেন, আপনার ছেলে এমনিতেই আলসে, শুয়ে থাকে। আপনি আবার পুলিশের চাকরি যাদের নাকি মঙ্গল ভালো থাকে, সাহসিকতার কারক পুলিশ, আপনি সেইগুলো আগে ঠিক না করে আপনি আগে গিয়ে ঝাঁপ দিচ্ছেন। হ্যাঁ, পুলিশের চাকরির চেষ্টা করতে গেলেই হবে না, এই মঙ্গল খারাপ হয়ে আছে এর। এবং দ্বাদশপতি মঙ্গল হলে পরে কি হয়, মাঙ্গলিক দোষ হয়। আপনি ইমিডিয়েট এই ছক নিয়ে কাউকে যান, ডেট অফ বার্থ নিয়ে বিচার করিয়ে তারপরে যা খুশি করেন, ঠিক আছে? আচ্ছা, আমি ভালো বলতে না পারার জন্য খারাপ লাগলো। দেখুন, আপনার ছকে যদি খারাপ থাকে, আমি ভালো বলবো না, কারণ একদিন তখন মনে মনে ভাববেন ওই দিদিটা ভালো বলেছিল, কই আমার তো কিছুই হলো না। আমার কাছে ঘুরে আসে সবাই, বলে হ্যাঁ দিদি আপনি যা বলেছেন, এতদিন যদি বসে না থাকতাম, আপনার কথা শুনে যদি চলতাম, তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। এগুলো ঠিক করা যায়? 100%। এই দুটো গ্রহ যদি আমি ঠিক করি, ছেলে এটা সব ঠিক হবে? আপনি আগে ছক নিয়ে আসুন, ওর ডেট অফ বার্থ নিয়ে আসুন, আসার পর দেখে ঠিক করে দিলে তারপরে আপনি চাকরির চেষ্টা করুন, যান। একদম পাক্কা কথা, এখানে আর কোনো রকম কথা নেই, ঠিক আছে? নেই মনে হয় উনি। বুকিংয়ের নাম্বার হচ্ছে 7596853615। এই নাম্বারে বুকিং করতে হবে। দেখুন টিভি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নিচে। আর চেম্বারের জন্য আপনাকে বুকিং করতে হবে এই নাম্বারে। আর অনলাইন হলে পেবেল অনলাইন, হ্যাঁ মাথায় রাখবেন, এর জন্য পেমেন্ট করতে হবে। অনলাইন মানে হচ্ছে এই সিটিভিএন হচ্ছে শুধু ফ্রি। এরপরে আপনি যেখানে বাড়িতে যখন ফোন করে জানবেন আপনার সম্পর্কে বিস্তারিত, সেই সময় আপনাকে পেমেন্ট করতে হবে। না না, দেখো একটা কথা শোনো, হ্যাঁ, এই তৎসত্ত্বেও আমার যে ফোন ধরে, খালি তাকে ফোন করে বলবে ওখানে পাইনি তো, তাই জন্য করলাম, আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। কখনো এরকম করবেন না, কারণ যা কিছু ফ্রিতে এখানে দেখা করবেন। অন্য বুকিংয়ের জায়গায় শুধু বুকিং হয়। বুকিং কথার অর্থটা বোঝেন না আপনারা? হ্যাঁ, সাধারণ মানুষ হয়ে এই বুকিং কথাটার অর্থটা বুঝতে হয়। অতএব ওখানে কখনো এইভাবে ডিস্টার্ব করবেন না। চলো আজকে এখানে শেষ করব। আবার কাল বিকেল 4টের সময় অনুষ্ঠান আছে, সঙ্গে থাকবেন, দেখবেন ইউটিউবে এবং ফেসবুকে লাইভ দেখাটা ভুলবেন না, ইউটিউবে অনুষ্ঠান দেখবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যা দি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যা দি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।